আমন্ত্রণ স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মহসিনুল হাকিম। নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ডাকসু নির্বাচন, এখন চলছে ভোট গণনা। 28 বছর পর অনুষ্ঠিত হলো এই নির্বাচন, তাই ডাকসু নির্বাচনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহী পুরো দেশবাসী। এছাড়াও থাকছে 18 হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর টেলিভিশন সেটের পাশাপাশি অনুষ্ঠানটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে। আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুজন সাবেক ছাত্রনেতা, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও সাবেক জিএস ডাক্তার মোস্তাক হোসেন। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুধু আপনাদের সঙ্গে অনেক কথা হবে, আগামী 1 ঘণ্টাব্যাপী কথা বলবো আমরা। তবে মাঠের পরিস্থিতি একটু জেনে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহকর্মী নাজমুল হোসেন আছে। নাজমুল, আমাদেরকে একটু সারা দিনে কি ঘটলো ছোট করে জানাবেন, এখনকার পরিস্থিতি জানাবেন। মহসিন, সকালবেলা যখন ভোরের দিকে আমরা যখন আসলাম গণমাধ্যম কর্মীরা, তখন কিন্তু 7টা নাগাদ কিন্তু আমরা অধিকাংশ হলের কিন্তু যে কক্ষ, সেই কক্ষ কিন্তু ভোট কেন্দ্র যেখানে বুথ বসানো হয়েছে সেই কক্ষগুলো কিন্তু আমরা সিলগালা পেয়েছি। তারপরে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে এবং ব্যালট পেপারগুলো নিয়ে আসা হয়েছে। তারপরে কিন্তু ভোট গ্রহণ 8টায় যথারীতি শুরু হয়েছে। যখন ভোট গ্রহণ শুরু হয় তখন কিন্তু অনেক লম্বা লাইনই তখন হয়েছে। বেশ কয়েকটি হল ঘুরে আমি কিন্তু একই অবস্থা দেখেছি। তো সুষ্ঠুভাবে যে ভোট গ্রহণের যে চিত্র সেটি কিন্তু আমি দেখেছি। তবে কুয়েত মৈত্রী হলের যে একটি ঘটনা ঘটেছে, সেখানে ব্যালট পাওয়া গিয়েছে। যে ব্যালটটি হচ্ছে যে হল সংসদ নির্বাচনের যে ব্যালট, সেই ব্যালট আমার পেছনে কিন্তু ভোট গণনা চলছে। যেহেতু দুপুর 2টা পর্যন্ত আমি বঙ্গবন্ধু হলে আছি, 18টি হলের মধ্যে একটি হল, এই দুপুর 2টা পর্যন্ত ভোট গণনার পর কিন্তু 4 ঘন্টা হয়েছে ভোট গণনা চলছে আর কি। ভোট গ্রহণ যেহেতু শেষ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে পদ্ধতিতে ওএমআর শিট যেভাবে শিক্ষার্থীরা তারা বৃত্ত ভরাট করেন, তারপরে প্রযুক্তির সহায়তা যেভাবে কাউন্ট করা হয় বা গণনা করা হয়, ঠিক সেই পদ্ধতিতে কিন্তু ডিজিটালাইজ পদ্ধতিতে কিন্তু এই ভোট গণনা চলছে। যে গণনা কার্যক্রম যারা হলের প্রভোস্ট এবং হলের যিনি রিটার্নিং অফিসার, তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন। সাথে আছে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন স্বতন্ত্র ছাত্রলীগের এবং অন্যান্য ছাত্র সংগঠন এবং প্রগতিশীল ছাত্র জোটের যারা প্রার্থী, প্রত্যেকের উপস্থিতিতে কিন্তু এই ভোট গণনা চলছে। কারণ তাদের সামনে কিন্তু এই ব্যালট বাক্স খোলা হয়েছে। এই ভোট গণনা যে কার্যক্রম, সেই কার্যক্রম চলতে থাকবে বঙ্গবন্ধু হলে আরও আধা ঘন্টা সময় আর কি, 1 ঘন্টার মতো সময় লাগবে ভোট গণনা শেষ হতে। এখানে যারা প্রার্থী রয়েছেন তারাও সবাই খুব টেনশনের মধ্যে আছেন, কারণ ইতিমধ্যে 2টি হল, মহসিন হল এবং জহুরুল হক হলে, সেখানে কিন্তু ফল প্রকাশ হয়েছে। সেখানে মহসিন হলে 13টি পদে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল তারা প্রার্থীরা বিজয়ী হয়েছে। একই অবস্থা জহুরুল হক হলে। বঙ্গবন্ধু হলের যেমন 1 ঘন্টা সময় লাগবে, পাশে আরেকটি হল জিয়া হল, সেখানেও একই রকম সময় লাগবে। তো ধারণা করা হচ্ছে যে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই অধিকাংশ হলেই, 3টি হল বাদে অধিকাংশ হলের কিন্তু ভোট গণনা শেষ হবে। যেহেতু বড় হল রোকেয়া হল, সেখানে ভোট গণনায় বেশ কিছুক্ষণ বিরতি ছিল, সে কারণে এখনও সেখানে কিন্তু ভোট গণনা চলছে। এরপরে কুয়েত মৈত্রী হলে কিন্তু 5:30 নাগাদ কিন্তু সে ভোট গণনা ভোট গ্রহণ চলেছে। এখন সেখানে ভোট গণনা চলছে। সবগুলো ভোট যখন গণনা হবে, তারপরে এই ব্যালটগুলো হল থেকে। ধন্যবাদ নাজমুল, বুঝতে পেরেছি। আর আজকে সারাদিন আসলে অনেক ঘটনার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন, বহু প্রতীক্ষিত নির্বাচন, এটি সবার নজর ছিল এদিকে। এবং মৈত্রী হল এবং রোকেয়া হলের যে ঘটনাগুলো আমাদের গণমাধ্যমের সামনেও এসেছে, এবং সেই জিনিসগুলো, সেই অনিয়মগুলো যেগুলো একেবারে প্রকাশ্য হয়েছে, আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত নিব পরে। আসলে আপনাদের দুজনকে আমরা দাওয়াত করেছি মূলত আপনাদের সময়ের গল্পগুলো শোনার জন্য। মাহমুদুর রহমান মান্না, আমাকে একটু বলবেন যে আজকে যেই চিত্র দেখলাম, ধরেন আপনি যখন নির্বাচিত হলেন পরপর 2বার, সেই সময়ের নির্বাচনের পরিবেশ কেমন ছিল আসলে? সময়টা আপনাকে একটু বিবেচনা করতে হবে। জি, আমি 2বার নির্বাচন করেছি, একটা 79-80-তে, একটা 80-81-তে। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রধানত আমাদের সঙ্গে, জাসদপন্থী ছাত্রলীগের সঙ্গে, প্রথমবারের কথা বলছি, আওয়ামী ছাত্রলীগের সঙ্গে। ছাত্র ইউনিয়ন 3য় স্থানে ছিল, কিন্তু তবু প্রতিদ্বন্দ্বিতার আমেজ ছিল এটার মধ্যে। ক্ষমতায় ছিল জিয়াউর রহমানের সামরিক শাসন বা তার পরবর্তী সময়। তাদের প্রথমবার কোনো প্যানেলই ছিল না। জি। তো
এখন যেটা দেখছেন এটা হচ্ছে একেবারে সরকারি প্রভাব। এই সরকারি প্রভাব ৭৩ যখন ডাকসু ইলেকশন হয়েছে তখন আমি বাংলাদেশ ছাত্রলীগের, আবারও বলছি জাসদপন্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। মাহবুব জহুর পরিষদের নির্বাচন ছিল। সেই নির্বাচনটাও অনেক টেনশন ইত্যাদির মধ্যে দিয়ে হয়েছে। এখানে ওখানে স্কাফলিং হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। তারপরে নির্বাচন হচ্ছে, ভোট গণনার সময় রাত্রের দিকে ব্যালট বাক্স হাইজ্যাক করেছে। একদম বাংলাদেশের ইতিহাসে প্রথম কলঙ্ক সেটা। এখনও যেটা হচ্ছে আমি দেখছি যে ওই সরকারি প্রভাবে, তখন তো সরকারি প্রভাব ছিল না, ফলে পরিবেশটা মুক্ত ছিল, শঙ্কাহীন ছিল, ছাত্রীদের মধ্যে পর্যন্ত আগ্রহ ছিল। এবং আমার মনে আছে দুবারই আমি যখন কার্জন হলে ক্যাম্পেইনে গেছি, সাথে আমার সহকর্মীরা ছিলেন, কিন্তু একা একাও গেছি। মেয়েরা ডেকেছে আমাকে, এদিকে আসেন, কথা শুনবো আপনার। আচ্ছা, কেউ ৩ তলা থেকে যাচ্ছে, কেউ ২ তলা থেকে যাচ্ছে, এবং এক একজন এক এক রকম মন্তব্য করছে। এটা সবাই করেছে। আমরা ক্যাম্পেইন করেছি। ওবায়দুল কাদের তখন আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনি ছাত্রলীগের প্রেসিডেন্টও ছিলেন তখন, আমার যতদূর মনে পড়ে। তো এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। ভোট দেওয়ার সময় ভোটটা চুরি হতে পারে, ভোটের ফলাফল গণনা নাও হতে পারে, কারচুপি হতে পারে, বিবেচনাও ছিল না, কারণ মাথায় আসে নাই, এবং সেটা হয়ও নি। এবং আমি আরেকটা কথা বলবো, ধরেন অনেকগুলো বছর তো গেছে, আমাদের ভিপি হিসেবে ৩ জন প্রতিদ্বন্দ্বীর নাম বেশি ছিল। আমি জনাব ওবায়দুল কাদের এবং জনাব আকরাম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। আকরাম তো মারা গেছেন। আমাদের ৩ জনের মধ্যে খুব সখ্যতা ছিল। আর পরবর্তীতে ওবায়দুল কাদের এখন তো মোটামুটি সুস্থ হয়ে গেছেন, ভালো আছেন, উনিও ছিলেন। এবং আমি তার সঙ্গে আওয়ামী লীগও করেছি। তার সাথে আওয়ামী লীগ করা অবস্থায় বা না অবস্থায় আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল। এখন তো একজন আরেকজনের চেহারা দেখে না। 5 বছর পরে দেখা হলো তো ডেকে আবার ফর্মালি বসেন, কফি খান, ফুল দেয়, ছবি তোলে, সেগুলো আবার ফেসবুকে আসে। এই ফর্মালিটিগুলোর ব্যাপার ছিল না, কিন্তু ইনফর্মালি আমরা অনেক ক্লোজ ছিলাম। এবং খুবই একটা উৎসাহের ব্যাপার ছিল। যেমন ধরেন অনেক হইচই হয়েছে, 28 বছর পরে নির্বাচন, সোজা কথা নয়, সেই তুলনায় আমি উচ্ছ্বাস দেখিনি। কিন্তু আমাদেরটা কত 5 বছরের গ্যাপে অনেক উচ্ছ্বাস ছিল। এবং মানে আমাদের এক একটা ধরেন পরিচিতি সভা, সেটা ডাকসুর বলেন বা হলের বলেন, এতই জমজমাট ছিল। একটা হলে যখন পরিচিতি সভা করতে গেছি, তখন হল জুড়ে একটা উৎসব, সারা রাত ধরে উৎসব চলেছে। আর যখন বটতলায় আমাদের প্যানেল পরিচিত হয়েছে, তখন থই থই করেছে ছাত্র ছাত্রী, হয় আপনার করিডোরগুলোতে আছে, গাছের ছায়ের নিচে আছে, সর্বত্র এই জিনিসটা দেখেছি। তখন আমি মানে উচ্ছ্বাসের মানে বাড়তি বলবো না, আতিশয্য বলবো না, কিন্তু এটা একটি মানে স্বাভাবিক উচ্ছ্বাস ছিল আর কি। স্বাভাবিক ছিল। ধন্যবাদ আপনাকে। একটু ডক্টর মুস্তাক হোসেন, আপনার কাছে জানতে চাই, 1 দশক পরের নেতৃত্বে ছিলেন আপনি, ওই সময়ের পরিবেশ কেমন ছিল? ওই সময় ডাকসু ইলেকশনেও ও তার সংগঠনের নেতাই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সময়টাতে? হ্যাঁ, আমাদের সময়। আচ্ছা, আপনি যখন নেতৃত্বে আসলেন সেই সময় কেমন পরিবেশ ছিল? হ্যাঁ, আমি তখন ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র জাসদ ছাত্রলীগ নামে পরিচিত সভাপতি ছিলাম। আমরা ছাত্র সংগ্রাম পরিষদ যুক্ত প্যানেল দিয়েছিলাম, কারণ তখন আমরা সামরিক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছিলাম ঐক্যবদ্ধভাবে। আমরা ডাকসু নির্বাচন চেয়েছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা রকম বিশৃঙ্খলা হচ্ছিল, ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা, এবং ছাত্র রাজনীতিকে কলুষিত করবার জন্য একটা সচেতন প্রয়াস ছিল সামরিক সরকারের। ফলে একটা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে একটা রাজনৈতিক সুস্থ পরিবেশ আনবার জন্য আমরা দাবি করেছিলাম। আমাদের আদায় করতে হয়েছে নির্বাচন, কিন্তু আমাদের ঐক্য নষ্ট করতে আমরা চাইনি। আমরা ঐক্যবদ্ধভাবে কোনো কিছুর বিনিময়ে পরিবেশ নষ্ট করতে চাইনি, পরিবেশ নষ্ট করব না। এবং আবার আমাদের ঐক্য যে স্বৈরাচার বিরোধী ছাত্র ঐক্য, সেটাকে রেখেই ছাত্র সংগ্রাম পরিষদের নামে আমরা নির্বাচন করেছি। প্যানেল করতে বেশ কষ্ট করতে হয়েছে, কারণ এতগুলো সংগঠন পদ বন্টন করা, হলে হলে কেন্দ্রীয় ইয়েতে বেশ ইয়ে হয়েছে। আর আমাদের প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল জাতীয়তাবাদী ছাত্রদল, এই মোটামুটি, এছাড়াও কোনো কোনো সংগঠন বা স্বতন্ত্র প্রার্থী ছিল 2-1 জন। তো আমাদের প্রথম থেকেই একটা মানে ছাত্র সংগঠনের যারা কর্মী বা প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, একটা তাদের মধ্যে একটা কি বলে প্রতিযোগিতা, কিভাবে ভোট চাওয়া যাবে। এবং যেহেতু মান্না ভাইদের পরে প্রায় 8 বছর পরে ভোট হয়েছে, 82 সালে সর্বশেষ ভোট, আমরা করলাম 89 সালে, 7 বছর পরে। তো সেই ছাত্ররা ভোট দেয়নি, কাজী নতুন করে ভোট দেবে। এবং
বিচিত্র পদ্ধতিতেই নির্বাচনের ক্যাম্পেইন হয়েছে, শুধুমাত্র মিছিল বা স্লোগান নয় বা পোস্টার নয়। আমরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, ছোট ছোট গ্রুপে মত বিনিময়, এইভাবে যেহেতু অনেকগুলো ছাত্র সংগঠন মিলে একটা প্যানেল দিয়েছে, সবাই কীভাবে নির্বাচনটা আরও জমিয়ে তোলা যায় সেভাবেও একটা প্রতিযোগিতা ছিল। তো সে আমাদের এই নির্বাচনের পরিবেশটা খুবই বর্ণাঢ্য ছিল এবং আমরা সেই পরিবেশের সাথে আসলে এখনকার পরিবেশের আমরা তেমন একটা মিল খুঁজে পাচ্ছি না। তবে আমাদের নির্বাচনের পরের দিন একটা খুব খারাপ ঘটনা ঘটে। নির্বাচনের বিজয় মিছিল ছাত্রী হল থেকে তারা বের করেছিল, প্রতিদ্বন্দ্বী প্যানেল যারা পরাজিত হয়েছিল তারা হামলা করেছিল। এটা আমাদের নির্বাচনের জমজমাট পরিবেশটাকে ম্লান করে দিয়েছিল এবং গোলাগুলিতে আমাদের একজন কর্মী নিহত হয়েছিল প্রতিপক্ষের হাতে। তো সেটা নির্বাচনের পরের বিষয়, কিন্তু নির্বাচনের আগে বা নির্বাচনের দিনে আমরা হয়তো উত্তেজনা ছিল, টানটান উত্তেজনা ছিল, কিন্তু পরিবেশ নষ্ট হয়নি। যাক, এবারে তো বেশ কয়েকটি প্যানেল বর্জন করলো, আমরা একটু তার খবর নিয়ে আসার চেষ্টা করব। আমাদের মনির আছে, দেখি মনিরকে আমরা পেলেই তার কাছে যাব। ততক্ষণ একটু মাহমুদুর রহমান মান্না আপনার কাছে শুনতে চাই, সেটি হচ্ছে যে কিভাবে বা কি বলে আপনারা ভোট চাইতেন, বা ছাত্রছাত্রীদের চাওয়া পাওয়ার বিষয়গুলো কি ছিল যেটাকে নিয়ে আপনারা আসলে প্রচারণায় যেতেন? মানে আজকাল দেখছি আমি যে ডাকসু নির্বাচনের সময় এক ধরনের ট্রেড ইউনিয়নিজম চলে আসছে, এইটা করব ওইটা করব, ছাত্রদের কল্যাণ মুখর ইত্যাদি। এগুলো তো ধরেন থাকেই, আমরাও বলিনি যে তা না। যেমন আমার সময়ে আমি বিশ্ববিদ্যালয়ে বাস দেবটা অঙ্গীকার করেছিলাম এবং সেই বাস দেওয়া হয়েছিল, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলে, এটা আমার সময় আসছিল। কিন্তু ক্যাম্পেইনের মূল বিষয়টা কিন্তু ছিল রাজনৈতিক। আচ্ছা, আমি বলবো যে ধরেন স্বাধীনতা আন্দোলন বা যুদ্ধের মধ্যে দিয়ে উঠে আসা দেশ এবং সেই দেশে স্বাধীনতার পরে নির্বাচন, যদিও আমরা বেশ পরে আসলাম, কিন্তু তাও কত 79, 80, মানে ম্যাক্সিমাম হলে 8 বছর স্বাধীনতার ওই রেসটা ছিল। আর স্বাধীনতার পরপরই স্বাধীনতার বহু চিন্তা চেতনা ক্ষমতাসীন যারা ছিল তারা ম্লান করে ফেলেছিলেন। অনেক ঘটনা ঘটেছে জানেন, অনেক মানে বিয়োগান্তক দুঃখজনক সমস্ত ঘটনা ঘটেছে। ডাকসু নির্বাচনে 73 সালে আমি বলেছি যে ব্যালট বাক্স হাইজ্যাক হয়েছে। তো এইসব কারণে পলিটিক্যাল অ্যাপ্রোচটাই বেশি ছিল। আচ্ছা, আমরা সরকারের সমালোচনা করতাম বেশি এবং সরকারের কি কি ভুল আছে সেটা বলতাম। আর যেহেতু প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত এই ছাত্রলীগের সঙ্গে, তো তাদের কথা আনতাম। আর সরকারি দলের সমালোচনা করতাম, সেটা হচ্ছে যে সামরিক শাসন আমরা চাচ্ছি না, কিন্তু তাদের প্যানেল তো এখানে কোনো বিবেচনা নাই, ছিল না। ওই কারণে প্রধান ফোকাসটা ছিল একদিকে পলিটিক্যাল, আরেকদিকে প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তার অতীত ইতিহাস নেই, সেটাও রাজনীতি। তার মানে সরকারি যে দলটি ছিল সেই দলের প্রতিদ্বন্দ্বিতা করার মতো ছাত্রদের সংগঠন ছিল না ওই সময়, সে কারণেও একটি বিষয় যে প্রতিদ্বন্দ্বিতায় সরকারের প্রভাবটা সেভাবে আসেনি। পরের বার এসেছিল ধরেন এই কি বলে 80-81-তে, কিন্তু সেটাও হিসাবের মধ্যে আসেনি। আচ্ছা, তখন তারা এখানে করে বিতস্তত বিক্ষিপ্ত হামলা করছে, গোলযোগ করে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছে, কিন্তু সমর্থন বা এগুলো তাদের প্রতি একেবারে যায়নি, ফলে তারা হিসেবের মধ্যেই আসেনি। বুঝতে পারছি। ডক্টর মোস্তাক, একই রকমের ক্যাম্পেইনিং নিশ্চয় ছিল আপনাদের ওই সময়, নাকি পরিবর্তিত হয়েছে? কারণ তোমার রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ছিল। হ্যাঁ, আমাদের তো তখন আমরা সরাসরি সামরিক শাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি। তবে আরেকটা বিষয় আমাদের প্রধান ছিল যে ক্যাম্পাসে পরিবেশ নিশ্চিত করা। বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে তখন সামরিক সরকারের মদদেই হোক বা আমাদের সংগঠনের শৃঙ্খলা ঠিকভাবে রাখতে না পারার কারণে বিভিন্ন সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা বা সশস্ত্র মহড়া, গোলাগুলি এগুলো হয়েছিল। ফলে আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা সকল সংগঠন মিলে আমাদের সংগঠনের মধ্যে সন্ত্রাসকে প্রশ্রয় দেব না। আমরা বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা, বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি সেটা বজায় রাখব। আমরা দীর্ঘদিন ধরে ডাকসু না থাকার কারণে, তখন 8 বছর ডাকসু বন্ধ ছিল, যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাহিত্যিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা হবে এবং ছাত্রদের মধ্যে শিক্ষা সহায়ক কার্যক্রমগুলো করবো যেন ছাত্ররা একটা সুস্থ মানসিকতার মধ্যে যায়। কাজে সামরিক শাসন বিরোধী আন্দোলনে একটা ঐক্য বজায় রাখা আমাদের বড় একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল। আর পাশাপাশি যেহেতু ছাত্রদল আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, আমরা প্রগতিশীল চিন্তাভাবনাগুলোর উপর বেশি জোর দিচ্ছি। ছাত্রদলকে আমরা প্রগতির রাজনীতিতে পেছনের সারির রাজনীতি বলে আমরা চিহ্নিত করতাম, যে
এবং তার জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন, উনি অসামরিক শাসক ছিলেন, যদিও তারা তখন সংগ্রাম করছিল। এইসব প্রসঙ্গ এসছে। তবে এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় সন্ত্রাসমুক্ত একটা বিশ্ববিদ্যালয়, নিরাপদ বিশ্ববিদ্যালয়, কার অঙ্গীকার কতখানি, ছাত্রদল কতটুকু শৃঙ্খলা বজায় রাখতে পেরেছে, তাদের সংগঠনের সন্ত্রাসীরা কি সেখানে নিয়ন্ত্রণ করে? আমাদের সংগঠনগুলো তো ছিল, কিন্তু তারা কখনো আমাদের নিয়ন্ত্রণ করেনি। এগুলো আমরা তুলে ধরতাম যে আমরা তো, এটাই বড় সমস্যা ছিল আসলে সেই সময়, পরিবেশটা রক্ষা করা বিশ্ববিদ্যালয়ের। একটু মাঠের খবর নিতে চাচ্ছি। সিনেট ভবনে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। মনির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে যারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, তাদের কর্মসূচিগুলো যদি একটু বলতেন। তারা আন্দোলন করছেন, কি বলছেন তারা, কি চাইছেন তারা? আসলে সেই সকাল থেকেই যখন বিভিন্ন অভিযোগ, দাবি দেওয়া বা বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স বা হচ্ছে সেই ক্রস দেয়া ব্যালট তারা আসলে খুঁজে পাচ্ছিলেন এক এক করে বিভিন্ন হল থেকে যখন অভিযোগ হচ্ছিল, তখন থেকে আসলে তারা তো মূলত এরকম আন্দোলনমুখী ছিল। সবশেষ আসলে দুপুরের পরেই তারা ঘোষণা দিল যে তারা এই নির্বাচনে থাকছেন না। ছাত্রলীগ ব্যতীত ছাত্রদল সহ অন্যান্য যতগুলো প্যানেল আছে, যতগুলো স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন, তো তারা যেটি সবশেষ যে সিদ্ধান্তটি তারা দিয়েছে যে আগামীকাল তারা ধর্মঘট পালন করবে এই বিশ্ববিদ্যালয়ে, এবং তারা কোনো ক্লাস পরীক্ষায় যাবে না। এবং শুধু আগামীকাল ধর্মঘটে থাকবে না, তারা আগামী বেশ কয়েকদিন ধরেই ডাকসু নিয়ে তারা এই ডাকসুর পুরো পুনর্নির্বাচনের দাবিতে বা পুনর্তফসিলের দাবিতে বা এই ফলাফল প্রত্যাখ্যান করে তারা আন্দোলন চালিয়ে যাবেন, মিছিল মিটিং করবেন। আর তাদের আরেকটি কথা হচ্ছে যে আজকে তারা ঘণ্টাখানেক বা ঘণ্টা দেড়েক আগে এই বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন। তারা কর্মকর্তাকে বলেছেন, ASM মাহফুজুর রহমান যিনি প্রধান রিটার্নিং কর্মকর্তা, তাকে বলেছেন এই নির্বাচন বাতিল করতে হবে এবং এই ফলাফল বাতিল করতে হবে, নাইলে তারা তীব্র আন্দোলনে যাবে। রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে ব্যক্তিগতভাবে রিটার্নিং কর্মকর্তা এই ক্ষমতা নাই যে তিনি এই ডাকসু নির্বাচন পুনর্তফসিল দিবেন বা পুনর্নির্বাচন করবেন। তিনি এটি নিয়ে উপাচার্যের কাছেও গেছেন ইতোমধ্যে। তবে আমরা যেটি জেনেছি যে না, বিশ্ববিদ্যালয় তারা এই ফলাফল দিয়ে যাবেন এবং এই নির্বাচন পুনর্নির্বাচন হবে না, কারণ ইতিমধ্যে দুটি হল থেকে ফলাফল আসতে শুরু করেছে। আমার কাছে এখনো আছে মহসিন হল এবং জহুরুল হক হল, এই দুই হলে কিন্তু ছাত্রলীগের হল থেকে কিন্তু ঘোষণা হয়েছে যে পুরো প্যানেল ভর্তি ছাত্রলীগ জিতেছে। অর্থাৎ এরকম হল থেকে ফলগুলো এসেছে এবং কেন্দ্রীয় ডাকসুর যে ফলাফলগুলো, সেই ব্যালট বাক্সগুলো কিন্তু এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আসতে শুরু করেছে। সেগুলোর গণনা কার্যক্রম কিন্তু ওএমআর যে মেশিন, সেই মেশিনের মাধ্যমে শুরু হয়ে গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে অন্যান্য বিভিন্ন প্যানেলের যেসব দাবি নির্বাচন প্রত্যাখ্যানের, ফলাফল প্রত্যাখ্যানের বা এই নির্বাচনটা বাতিলের, সেই বাতিলের দাবি বিশ্ববিদ্যালয় আসলে ভ্রুক্ষেপ করবে না। জি, ধন্যবাদ মনির, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, আবার কোনো খবর পেলে আমাদের জানাবেন আশা করি। মাহমুদুর রহমান মান্না, একটি বিষয় সেটি হচ্ছে যে যেমন খবর পেলাম এই মুহূর্তে যে মহসিন হল আর জহুরুল হলের সবগুলোতেই ছাত্রলীগ বিজয়ী হয়েছে। একটা বিষয় আমরা যতটুকু জানি যে আপনাদের সময়ে প্যানেল যখন করা হতো, মানে একটু জোটের মতো করে করা হতো অনেক সময় শুনেছি। আবার ধরেন নির্বাচনের ফলাফলের দিকে যে দেখেছি যে বিভিন্ন দলের, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এসে হয়েছেন, মানে এরকম একচেটিয়া হয়নি, নাকি সেরকম ছিল কি না? প্রথম কথা হলো যে আমার সময় জোট হয়নি। জি, জোটটা পরে মোশতাক যেরকম বললেন না, তাদের সময় সেই জোট হয়েছে, কিন্তু আমাদের সময় জোট ছিল না। এবং প্রথম যে নির্বাচনে আমরা ডাকসুতে 19টার মধ্যে 15টা জিতেছিলাম, ভিপিজি সহ সদস্য 4 জন মুজিবাদী ছাত্রলীগ তারা জিতেছিল। আর এইটা এরকম না কিন্তু যে এটা শেয়ার করা হয়েছে, এরকম শেয়ার করা হয়নি। হলগুলো তো এরকম হয়েছে, সেটা হয়তো এক এক হলে এক এক রকম ছিল, বাট আমাদের বিজয়টা প্রায় নিরঙ্কুশ ছিল। পরের বার বিষয়টা ভিন্ন রকম ছিল। অর্থাৎ 80-81-তে আমরা ভিপিজি সহ 4টা জিতেছিলাম, 4টা আমার যদ্দূর মনে পড়ে, মাত্র 4টা 19টার মধ্যে, বাকি সব ছাত্রলীগ জিতেছিল। আচ্ছা, তখন আবার খেয়াল করতে হবে যে তখন কিন্তু আমরা জাসদ ছাত্রলীগ নই। এই সময়ের মধ্যে মানে 79-80 আর 80-81-র মধ্যে আমাকে এবং আক্তারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। আমরা সেই বহিষ্কারকে চ্যালেঞ্জ করেছিলাম এবং ডাকসু নির্বাচন করেছিলাম। তখন আবার জাসদ ছাত্রলীগ আলাদা প্যানেল দিয়েছে।
তখনও জোটের ব্যাপার হয়নি, এমন না যে যারা আপনারা আলাদাভাবে বের হয়ে এসে নির্বাচন করে ভিপিজিএস সহ চারটা পদে নির্বাচিত হলেন। যেহেতু দলটা ভেঙে গেছে ওই কারণে হতে পারে, ছাত্রদের মধ্যে কিছুটা কনফিউশন থাকতে পারে, সেটাও হতে পারে। তখন 15টা তারা জিতেছিল, কিন্তু তখন ওই জোটের চিন্তা অন্তত শিক্ষাঙ্গনগুলোর মধ্যে আসেনি। ডক্টর মোস্তাক, যেটি বলছিলেন যে ওই সময় কি এরকম একসঙ্গে নির্বাচন করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাদের সময়? আমাদের সময় তো আমরা আন্দোলনে ছিলাম। ছাত্র সংগ্রাম পরিষদ 1982 সাল থেকে একসঙ্গে আন্দোলন করেছে। আমরা ডাকসু নির্বাচনে যেন আমাদের ঐক্যটা নষ্ট না হয় সে বিষয়ে খুব যত্নবান ছিলাম আমরা। আর নির্বাচনের ফলাফল ডাকসুতে আমরা পুরো প্যানেলে জিতেছিলাম, তবে হলে সব হলে আমরা জিতিনি। কোনো হলে জাতীয়তাবাদী ছাত্রদল জয়লাভ করেছে, বা কোনো হলে তারা হয়তো ভিপি পেয়েছে বা জিএস পেয়েছে, বাকিটা ছাত্র সংগ্রাম পরিষদ। এভাবে আবার কোনো হলে পুরো প্রতিটি পদে জয়লাভ করা হয়েছে। কাজেই টোটাল হল সংসদে দুটো প্রতিদ্বন্দ্বী প্যানেলে কিছু না কিছু প্রতিনিধিত্ব ছিল। ডাকসুতে অবশ্য আমরা পুরো প্যানেলে জিতেছিলাম। পরের বারে ডাকসুতে আবার ছাত্রদল পুরো প্যানেলে জিতেছে, এবং হলগুলোতে তারাই বেশিরভাগ হলে জিতেছিল। আমাদের সময় আমরা বেশিরভাগ হলে জিতেছিলাম, পরের বারে তারা বেশিরভাগ হলে জিতেছিল। কোনো হলে আমাদের প্যানেল ভাগ হয়ে গিয়েছিল, মান্না ভাই তাদের মতো যে আমাদের ছাত্র সংগ্রাম পরিষদ আমরা ভাগ হয়ে 3-4টি প্যানেল হয়ে গিয়েছিল। ফলে আমাদের নির্বাচনে ফলাফল খারাপ হয়, তবে আমাদের যারা অংশ কেউ বিভিন্ন হলে জয়লাভ করতে পেরেছিল। তো সেই জোটটা আমাদের ছিল, অন্য কোনো জোট করেনি। তার মানে হচ্ছে যে আসলে এখনকার সঙ্গে তুলনা করা যাচ্ছে না, কারণ অনেক লম্বা একটি বিরতি রয়েছে মাঝখানে, এবং ধারাবাহিকতা বলতে যেটি বোঝায় এখন থেকে হয়তো আবার কয়েক বছর গেলে সেই তুলনাটা আমরা করতে পারবো। একটি বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, একটি বিরতি নিচ্ছি।